উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী, লিখেছেন বন্যা শিকদার, কণ্ঠে আমি তাসনুপা, পর্ব 22। আমি মরে গেলেও তোর চোখ দিয়ে এক ফোঁটাও অশ্রু ঝরবে না ফুল। মুখ চোখের পানি এক ঝটকায় মুছে নিয়ে এক বিন্দু দয়া না দেখিয়ে বরফ শীতল কণ্ঠে জবাব দিল, না, এক ফোঁটাও ঝরবে না। এই তাসপিয়া মৌ চৌধুরী তোমার মতো খনির জন্য চিনতে গেতেও এক ফোঁটাও অশ্রু ফেলবে না, কোনো দিনও না। ঘৃণা করি তোমাকে আমি। রোহানার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সে অপলক বিধ্বস্ত দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে ব্যথায় কুকড়ে ধীরে ধীরে দুপা পিছিয়ে গেল। নিজের মনের ভিতরে এই লেভেল পরিমাণ দেখে আজ নিজের প্রতিরই একটা তীব্র ঘৃণা ও আফসোস জন্মালো তার মনে। যে মেয়েটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে পাওয়ার জন্য সে এই পাপের পথে পা বেরিয়েছে, আজ সেই মেয়েটাই তাকে পা থেকে মাথা পর্যন্ত বিষের মতো তীব্র নজরে ঘৃণা করছে। সে তো চেয়েছিল কেবল মেয়েটির একটুখানি পবিত্র ভালোবাসা, একটু মায়ার ছোঁয়া। ভালোবাসা পাওয়া বা কাউকে আপন করে নেওয়ার রাস্তায় যে এত বেশি কাটাই ভরা আর যন্ত্রণাময় হতে পারে তা সে কোনাক্ষরেও কল্পনা করতে পারেনি। হঠাৎই পেছন থেকে মেয়র সাহেবের ইশারায় হুড়মুড় করে কয়েকজন বিশালকায় হিংস্র গার্ড এসে অতর্কিতে চড়াও হলো রোহানের উপরে। তারা কেউ বিন্দুমাত্র রাগটাগ না করে এলোপাতাড়ি ধরে বেধড়ক মারতে শুরু করলো রোহানকে। কিন্তু আজ অদ্ভুত ব্যাপার হলো, শারীরিক কোনো আঘাতেই রোহানের বিরক্ষেপ নেই। বাইরের এই পৈশাচিক মারধরের যন্ত্রণা তার বুকের ভেতরে জমে থাকা নিকাত অনুশোচনা আর অপরাধবোধের সমুদ্রের কাছে একদম ফিকে হয়ে গিয়েছে। ভেতরের মানসিক দহন আর বুক ফাটা আত্মিক যন্ত্রণা তাকে শারীরিকভাবে এতটাই মৃতপ্রায় করে তুলেছে যে এই আঘাতগুলো তার কাছে মোটেও গায়ে লাগছে না। ভাইকে এভাবে পশুর মতো মার খেতে দেখে মেহেরির নিজেকে স্থির রাখতে পারল না। সে দৌড়ে এসে নিজের ভাইকে ওই নরপশুদের হাত থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। অঝরে চোখের জল ফেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে গার্ডগুলো পা জড়িয়ে ধরে আবরাত পান ভিক্ষা চাইতে লাগলো। আমার ভাইকে মারবেন না, ছেড়ে দিন প্লিজ। আমার ভাই কষ্ট পাচ্ছে, কেন মারছে না এভাবে আমার ভাইকে? কিন্তু পাষাণ লোকগুলোর মনে এক ফোঁটাও দয়া বা মায়া নেই। তারা মেহেরের আকুল কান্নার কোনো তোয়াক্কা করল না, উল্টো ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল এবং টেনে হিঁচড়ে জোরপূর্বক তাকেও ধরে আটকে রাখল। অথচ এই দৃশ্যমও সম্পূর্ণ বিপরীত এক মূর্তির মতো ধারণ করে দাঁড়িয়ে রইল। রোহানের প্রতি তার মনে যে পরিমাণ ঘৃণা, ক্ষোভ আর বিষ জমেছে তা তাকে এমন এক পাথুরে ও নিষ্ঠুর মূর্তিতে পরিণত করেছে যে রোহানের এই চরম দুরবস্থা ছটফটানি দেখেও তার চোখের পলক পর্যন্ত পড়ল না। সে একমাত্র বিন্দুমাত্র দয়া না দেখিয়ে বরফ শীতল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। রোহানও অপরাধীর মতো ঝাপসা চোখে মৌয়ের দিকে তাকিয়ে রইল। নিজের উপরে তার এখন তীব্র ঘৃণা হচ্ছে। আজ সে বুঝতে পারছে, সে যদি এই কচিত অবৈধ ও অপরাধের দুনিয়ায় পা নাড়া পারত, তবে আজ হয়তো তার এই 2 দিন আর ফুল ঠিকমতোই তার বাকুল হয়ে কাঁদতে উঠত, তাকে বাঁচানোর জন্য বুক চেতিয়ে এগিয়ে আসতো। কিন্তু আজ তার সমস্ত পাপের কারণে মৌ আর একটু এগিয়ে এলো না। সে কেবল পাথরের মূর্তির মতো নির্বিকার হয়ে এক কোণে বসে রইল। ঠিক তখনই মেয়র সাহেব ঠান্ডা মাথায় মৌ এবং মেহেরের বাদে বাকি সমস্ত বন্দি মেয়েগুলোকে লাইন ধরিয়ে অন্য কোনো গোপন আস্তানায় পাচারের উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার হুমকি দিলেন। বাকি মেয়েরা কাঁদতে কাঁদতে চলে যাওয়ার সময় মৌ আর মেহের কেবল অসহায় চোখে সেই দৃশ্যটুকু দেখল তাকিয়ে। এরপর মেয়র সাহেব ধীর পায়ে টেনে হেঁটে রোহানের সামনে এসে দাঁড়ালেন। রোহান যখন রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আছে, তখন সেই নির্দয় মানুষটা সম্পূর্ণ পৈশাচিক উল্লাসে নিজের ভারী জোতর সোরটা সজোরে এসে চেপে বসালো রোহানের বুকের উপরে। ভাইয়ের বুকে এমন অমানবিক নির্যাতন ও জুতোর পাষাণ দেখে মেহেরের বুক চেরা আর্তনাদ করে কেঁদে উঠল। আল্লাহর দোহাই লাগে, এমন নিষ্ঠুরতা করবেন না, আমার ভাইকে ছেড়ে দিন। কেন এমন অমানুষের মতো অত্যাচার করছেন আপনি? রোহান ভাইয়া ওঠো না প্লিজ, তোমার তো কত ক্ষমতা, তুমি এই শয়তানগুলোর সাথে ফাইট করো। কেন চুপ করে পড়ে আছো ভাইয়া? ওঠো না প্লিজ। রোহান ভাইয়া, আমার দিকে তাকাও। মেহের ভাইয়ের জন্য ছটফট করতে লাগলো, কিন্তু রোহান নিজের সেই বোনটার দিকেও ফিরে তাকানোর বা তাকে রক্ষা করার ন্যূনতম ক্ষমতাটুকু হারিয়ে ফেলল। সে কেবল রক্তাক্ত মুখে অপরাধীর মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। সারা জীবন সে কেবল ফুলকে নিজের করে পাওয়ার অন্ধলোভে নিজের পুরো জীবনটা বরবাদ করে দিল। অথচ বিনিময়ে আজ তার এই ফুল জীবনের শেষ প্রান্তে এসেও এক মুহূর্তের জন্য তার দিকে ফিরেও তাকালো না, একটু দয়া ও দৃষ্টি দেখালো না। আচমকা মেয়র সাহেব পুরো শক্তি দিয়ে রোহানের বুকে সজোরে একটা লাথি মারলেন। রোহান তীব্র ব্যথা আর যন্ত্রণায় কুকড়ে উঠে ধুলোমলিন মেঝেতে লুটিয়ে পড়ল। কিন্তু এত কিছু পরেও মৌ এক পলকের জন্য তার দিকে ফিরে তাকালো না। সে পাথরের মতো স্থির হয়ে রইল। মেয়র সাহেব পৈশাচিক আক্রোশে রোহানের যন্ত্রণা কাতর বুকের ওপরে নিজের পায়ের ভারী বর্জুতা চেপে তাতে দাঁত পেশে গর্জে উঠলেন। তোকে যেমন অন্ধকার জগতে টেনে এনে অনেক উঁচুতে তুলে ধরেছিলাম, আজ ঠিক ততটা পথ ঠেলে না ফেরা দেশে পাঠাবো।
তুই আমার সাথে হুঙ্কার তুলে কথা বলিস, আমার চোখে চোখ রেখে ধমক দিস। তোকে আজ এমন মন্ত্রতান্ত্রিক ও ধুকে ধুকে মৃত্যু যন্ত্রণা দেব যে তুই তোর কল্পনাও তা আনতে পারবি না। মেয়র সাহেবের কড়া নির্দেশে একজন গার্ড একজন ধারালো এক রামদা হাতে নিয়ে তীর পায়ে রোহানের দিকে এগিয়ে এলো। সেই চকচকে ধারালো অস্ত্রের ওপরে আলোর ঝিলিক দেখে মেহের আতঙ্কে শুকনো ঢোক গিলল। সে আকুল হয়ে কান্নাকাটি আর প্রাণভিক্ষার চেয়েও লোকগুলোর মন গলাতে পারল না। মেয়র সাহেব নিজ হাতে সেই রামদার ধারালো ডগাটা রোহানের খালি বুকের উপরে আহত করে ঠেকালেন। তার ঠোঁটের কোণে তখন ঝুলে আছে এক বিকৃত পৈশাচিক হাসি। তবে আশ্চর্য বিষয় হলো, মৃত্যুর এত মুখোমুখি দাঁড়িয়েও রোহানের চোখ দুটো মাত্র ভয় বা আতঙ্কের ছাপ নেই। তার রক্তবর্ণ ঝাপসা দৃষ্টি এখনও এক কোণে দাঁড়িয়ে থাকা ময়ূর উপরে সীমাবদ্ধ। জীবনের শেষ মুহূর্তে এসেও মেয়েটাকে অন্তত একটাবার খুব করে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার। নিজের বুকের ভেতরে জমে থাকা ভালোবাসা আর আকুলতার কথা উজাড় করে বলতে ইচ্ছে করছে, কিন্তু নিজের কৃত পাপের বিশাল পাহাড়ে পেরিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়েও সেই আশা পূরণ করার কোনো পথ তার নেই। সে তীব্র একটা আবেশে চোখ বুজে নিল দুটো। যখনই মেয়র সাহেব রামদা হাতে উঁচিয়ে রোহানের বুকে সজোরে কোপ বসিয়ে দিতে যাবেন, ঠিক তখনই ঝড়ের বেগে কোথা থেকে যেন একজন মেয়ে এসে সাহেবের বুকে সজোরে লাথি মেরে দিল। লাথির তীব্র ধাক্কায় মেয়র সাহেব ছিটকে গিয়ে মাটিতে আছড়ে পড়লেন। রোহান আচমকা চমকে উঠে চোখ মেলালো, আর চোখের সামনে সেই পরিচিত মূর্তি উজানকে অক্ষত অবস্থায় সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখে রোহানের ঠোঁটের কোণে এক অদ্ভুত তৃপ্তির মুচকি হাসি খেলে গেল। রোহান মনে মনে যেন এক বিশাল মুক্তি পেল। সে মারেনি উজানকে। সে মুখে যতবারই উজানকে মারা হুমকি দিক না কেন, বরং বন্ধুর গায়ে হাত তোলার কোনো শক্তি বা ক্ষমতা কখনোই রোহানের ছিল না। রোহান আজ এইভাবে সবচেয়ে বেশি শান্তি পেল যে অন্তত উজানের খুনে অপবাদ দিয়ে মৌতাকে চিরকালের জন্য অভিশাপ দেবে না। রোহান যন্ত্রণার মাঝে ওর মাদের মতো উদ্গ্রীব কণ্ঠে হেসে হেসে আওড়ালো, উজান তুই তুই ঠিক আছিস ভাই? রোহানের সে অস্পষ্ট কথাটা যেন এক বাজপটের মতো এসে মৌয়ের কানে আষ্টে পড়ল। কথাটা শোনা মাত্রই মৌ ঝড়ের গতিতে মাথা তুলে সামনের দিকে তাকালো, আর চোখের সামনে নিজের প্রফেসর সাহেব উজান চৌধুরীকে জীবিত অবস্থায় দেখে এক লম্হায় তার চোখে মুখের সমস্ত বিষাদ মুছে গিয়ে স্বর্গের আলো এসে ভিড়ল। মৌ আর এক সেকেন্ডও কালক্ষেপণ করল না। কোনো কিছু না ভেবে ঝড়ের বেগে দৌড়ে গিয়ে উজানকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে পরম মুগ্ধ ও আকুল সুরে ডেকে উঠল, আমার প্রফেসর সাহেব। উজান পরম মমতায় ও গভীর ভালোবাসায় মৌকে নিচের বুকে টেনে নিয়ে নীরব খাজে আশ্রয় দিল। ঠিক তখনই করা সিকিউরিটি আর আধুনিক অস্ত্রসহ একঝাঁক পুলিশ বাহিনী পুরো ঘর কর্ডন করে ঘিরে ফেললেন। মুহূর্তেই তারা পাচারকারী দলের সকল গার্ডকে হাত উঁচিয়ে হ্যান্ডস আপ করতে বাধ্য করলেন এবং চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। পুরো দৃশ্য থেকে মেয়র সাহেব বাকরুদ্ধ ও চরম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি নিজে লোক পাঠিয়ে যাকে এনকাউন্টারে মেরে ফেলার কনফার্ম খবর পেয়েছিলেন, সেই সিআইডি সুপ্রিম লিডার উজান চৌধুরী আজ জীবন্ত তার সামনে দাঁড়িয়ে। চোখের সামনে যেন নিজের চরম পরাজয় ও ধ্বংস স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। এদিকে মৌ উজানকে শক্ত করে আঁকড়ে ধরে অঝরে ধারে ডোকরে কেঁদে উঠল। এতদিন ধরে বুকের ভেতরে জমতে থাকা সমস্ত মাতম আর হাহাকার যেন এক নিমিষে শান্ত হয়ে গেল। মানুষটা বেঁচে আছে, একদম তার কাছে আছে, এই একটিমাত্র সত্যই তার পুরো বুকটা শীতল হয়ে গেল। সে কান্নায় অবরুদ্ধ গলায় ফিসফিসিয়ে বলল, প্রফেসর সাহেব, কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? আপনি জানেন না আপনার জন্য কতটা যন্ত্রণা হচ্ছিল আমার। আমার বুকের ভেতরটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি মরেই যাব। পিচ্ছি। উজান এক প্রকার হাহাকার করে চিৎকার দিয়ে উঠল। মৌ তার ছলছল চোখের জল ভরা দৃষ্টি নিয়ে বরের দিকে তাকিয়ে রইল। উজান মুহূর্তেই তাকে নিজের বুকের সাথে আরও গভীরভাবে জড়িয়ে ধরে তার কপালে গালে আর পুরো মুখমণ্ডল জুড়ে অজস্র চুমুর বৃষ্টিতে ভরিয়ে তুলল। আমাকে ফেলে মরে যাওয়ার কথা আর কোনোদিন এই মুখে বলেও উচ্চারণ করবে না। তুমি হলে আমার বিড়ালের বাচ্চা, আর আমি তোমার এই ছোট্ট বিড়ালের বাচ্চাটাকে ছাড়া আর একা একা কীভাবে বাঁচবো? তুমিহীন এই উজান চৌধুরী যে সত্যি সত্যি অচল আর অপূর্ণ। মৌ চোখের পানি মুছে উজানের বুকে মাথা গুছে অনুযোগের সুরে বলল, তাহলে আপনি কেন আমাকে এভাবে একা ফেলে চলে গিয়েছিলেন বলুন? তখন কি আমার একটুও কষ্ট হচ্ছিল না? আপনি তো খুব ভালো করেই জানেন আপনার সামান্য আজ লাগলেও আমি সেটা সহ্য করতে পারি না। পিচ্ছি, প্লিজ রিল্যাক্স হও, কিছু হয়নি তো, একটু দাঁড়াও এখানে। কিন্তু মৌ উজানের কোনো বারণই শুনল না। সে ভেজা চোখ দুটো বড় বড় করে উজানের শরীরের দিকে তাকিয়ে ভালোভাবে পরখ করলো। নজরে পড়তে তার বুকটা ধক করে উঠল। উজানের সারা শরীর অসংখ্য ক্ষতের চিহ্ন। পরনের সাদা শার্টটা বেশ কয়েক জায়গায় ছিঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছে, যেখানে লেগে আছে শুকিয়ে যাওয়া লালচে রক্তের দাগ। হাতের এক জায়গায় চামড়া উঠে গিয়ে রক্ত জমাট বেঁধে কুৎসিত নীলবর্ণ ধারণ করেছে। মৌ থরথর করে কাপা হাতে বাড়িয়ে অত্যন্ত পাগল হয়ে সেই নীল হয়ে যাওয়া জায়গায় আলতো করে
আঙ্গুল বোলাতে গেল। ব্যথায় অজান্তেই কুঁকড়ে উঠল। উজানের মৌ মারাত্মক ভয় পেয়ে গেল। সে কাপা ও রুদ্ধ কণ্ঠে বলে উঠল, প্রফেসর সাহেব, আপনার গায়ে এত আঘাতের চিহ্ন এলো কিভাবে? আপনাকে ওই শয়তানগুলো খুব মেরেছে। উজান পরম মমতায় মৌয়ের চোখের কোণের জলটুকু মুছে দিয়ে নরম সুর তুলে ফিসফিসে বলল, এসব কিচ্ছু না পিচ্ছি, প্লিজ অহেতুক পানি করো না জান। একদম ভয় পেও না, সব ঠিক আছে। মিথ্যা কেন বলছেন আমার সাথে? সত্যি করে বলুন না, কিভাবে এত আঘাত পেয়েছেন? এই সামান্য কুত্তাগুলো আপনাকে খুব মেরেছে? উজান আর এক চিলতেও শীতল ও স্নিগ্ধ দৃষ্টিতে মৌয়ের দিকে চেয়ে রইল। সে খুব ভালো করে বুঝতে পারছে এই মুহূর্তে তার অবুঝ বউটার মনের ভেতরে কি পরিমাণ ঝড় বয়ে যাচ্ছে। সে ধীর স্থির গলায় বলতে শুরু করলো, অনেক মেরেছে আমাকে। সকালে নিউজ পেয়েছিলাম যে রোহান আজ কাকে যেন আটক করে মেরে ফেলবে। তো আমি চাইনি যে রোহানের ভুল পদক্ষেপে কোনো নিরাপদ মানুষের মৃত্যু হোক। সেই জন্য কাউকে না জানিয়ে একা একা স্পটে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি সব কিছু একটা পরিকল্পিত ট্র্যাপ। রোহান নয়, বরং মেয়র সাহেবের পোষা কিছু গুন্ডা আমাকে মার্ডার করার মিশন নিয়ে এসেছে। উজান একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আবারও বলতে লাগলো, ওরা সংখ্যায় অনেক বেশি ছিল পিচ্ছি। আমাকে ওরা টেনে হিঁচড়ে একদম নির্জন একটা জায়গায় নিয়ে যায়, শহরের কোলাহল থেকে বহু দূরে, প্রায় গ্রাম্য একটা পরিবেশ। সেখানে নিয়ে আমাকে পশুর মতো মারধর করে। এক পর্যায়ে আমি যন্ত্রণায় সজ্ঞানহীন পড়লে ওরা ভেবে নেয় যে উজান চৌধুরী মারা গিয়েছে। তাই অপরাধের প্রমাণ মুছে ফেলতে আমাকে রেল লাইনের পাতের ওপরে ছুঁড়ে ফেলে দিয়ে উধাও হয়ে যায়। তবে কপাল ভালো বলতে হবে, ঠিক ওই সময় কিছু কৃষক জমিতে কাজ করতে যাচ্ছিল। আমাকে ওভাবে মুমূর্ষ আর রক্তাক্ত অবস্থায় দেখে তারা দয়া করে সেখানে থেকে উদ্ধার করেন। গ্রামের এক স্থানীয় ডক্টরের মাধ্যমে আমাকে ফার্স্ট এইড আর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘণ্টাখানেক পর যখন আমার পুরোপুরি জ্ঞান ফিরল, তখন নিউজ আর সোশ্যাল মিডিয়ায় নিজেরই মৃত্যুর খবর দেখতে পেলাম। আমি জানতাম আমার মৃত্যুর এই ভুয়া খবরটা শুনে আমার ছোট্ট বিড়ালের বাচ্চাটা অঝরে কাঁদবে, তার দম বন্ধ হয়ে আসবে। কিন্তু আমার কাছে তখন সত্য কোনো উপায় ছিল না পিচ্ছি। পুরো অপরাধী চক্র আর মূল লিডারকে হাতে নাতে ধরতে হলে আমাকে নিজের মৃত্যুর নাটকটা কিছু সময়ের জন্য ধরে রাখতেই হতো। তারপর আমি কোনো ক্রমে তন্ময়ের সাথে কন্ট্যাক্ট করি, কিন্তু এর মাঝেই ডাবল শক পেলাম। নিউজ এলো যে তোমাকে আর মিহিরকে কে বা কারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। যদিও খবরটা পেয়ে আমি একটুও প্যানিক হইনি, কারণ আমার একটা বিশ্বাস ছিল, যেখানে রোহান আছে সেখানে হাজারটা বিপদের মধ্যেও অন্তত আমার পিচের গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। শুধু একটা ডাউট ছিল, রোহান সত্যিই জানে কি না যে তোমাদের কোথায় রাখা হয়েছে। তবে তোমার গলায় সেই লকেটের সাথে যে একটা ডাবল সিকিউরিটি জিপিএস ট্র্যাকার কানেক্ট করে রেখেছিলাম, সেটা আমাকে সরাসরি ট্রেস করে এই আস্তানায় পৌঁছে দিয়েছে। ও যেন এক নিঃশ্বাসে পুরো সত্যটা বলে থামলো। মো এতক্ষণে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে কথাগুলো শুনছিল, কিন্তু উজান শেষ করা মাত্রই মৌয়ের চোখের ভেতরে জমার পাত শোক মুহূর্তেই মধ্যে এক বিধ্বংসী অগ্নিউগিরির মতো ফেটে পড়ল। সে আচমকা উজানকে ছেড়ে দিয়ে ঝড়ে গতিতে সোজা সোজা ধেয়ে গেল আটুকেরে বসা থাকা মেয়র সাহেবের দিকে। কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়ে মৌ মুহূর্তের মধ্যে নিজের পা থেকে শক্ত জুতা খুলে নিল। তারপর ঠাস ঠাস করে একের পর একটা নির্দয় আঘাত করতে শুরু করলো মেয়র সাহেবের গালে ও মুখে। নিজের চোখের সামনেই মেয়েটাকে এমন মারাত্মক হিংস্র ও রণ্যচণ্ডী দেখে মেয়র সাহেব সম্পূর্ণ স্তব্ধ ও ভয়ে বরফ হয়ে গেলেন। রুমের বাকি সবাই আতঙ্কে শিউরে উঠল। মৌ জুতো দিয়ে এলোপাতাড়ি পেটাতে পেটাতে গর্জে উঠল, কুত্তার বাচ্চা, তোদের লজ্জা করে না মানুষ খুন করতে? এতগুলো নিষ্পাপ মেয়ের জীবন এক লম্হাই তছনছ করে দিলি। নিজের স্ত্রীকে নিজের হাতে খুন করলি, আর অবশেষে আবার প্রফেসর সাহেবের গায়ে হাত তোলা দুঃসাহস দেখালি। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। কথাগুলো শেষ না হতেই মৌ চোখের পলকে পাশে পড়ে থাকা একখানা ভারী লোহার রড তুলে নিল মেয়র সাহেবের মাথায় আঘাত করার জন্য। মৌয়ের এমন তাণ্ডব রূপ দেখে রুমের উপস্থিত সবার রক্ত হিম হয়ে এলো। ও যেন এক মুহূর্ত দেরি না করে ঝড়ের গতিতে এগিয়ে এসে পেছন থেকে মৌকে দুহাতে শক্ত করে আঁকলে ধরল। শান্ত স্বভাবের মেয়েটার ভেতরে আজ প্রতিশোধের এমন দাবানল জ্বলছে যে উজানের একা তার গায়ের শক্তির সাথে পেরে উঠছে না। উজান অস্থির হয়ে মৌয়ের হাত দুটো চেপে ধরে আকুল স্বরে বোঝাতে লাগলো, পিচ্ছি প্লিজ এমন করে না, শান্ত হো প্লিজ, থামো চান। ছাড়ুন আমায় আপনি, ছাড়ুন আমাকে। ওই জানোয়ারের এত বড় সাহস কিভাবে হলো যে আপনার গায়ে হাত তুলে আপনাকে মেরে ফেলা চক্রান্ত করে? শুধু এই নরপশুর জন্য আমার মামনি কত যন্ত্রণায় ছটপট করলো। ওকে আমি নিজ হাতে মেরেই ফেলবো, কিছুতেই ছাড়বো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিচ্ছি, আইন কখনো নিজের হাতে তুলে নিতে নেই। ওর জন্য আদালতের কঠিন শাস্তিই যথেষ্ট। ছেড়ে দাও তুমি ওসব, কিছুতেই ছাড়বো না আমি। ওর মাথা আজ আমি এই রড দিয়ে পিটিয়ে ছাতু বানিয়েই ছাড়বো। ও যেন পাহাড়ের মতো সমান ঢাল হয়ে দাঁড়িয়ে থাকায় মৌ কোনোভাবেই মেয়র সাহেবকে ঘেঁষাতে পারছিল না। রাগে ক্ষোভে আর মেচা ছাড়িয়ে মৌ শেষমেশ নিজের হাতে সেই ভারী রডটাই সজোরে ছুঁড়ে মারল মেয়র সাহেবের দিকে।
বাড়ির রডটা সোজা গিয়ে বিকট শব্দে মেয়র সাহেবের কপাল বরাবর একপাশে আঁচড়ে পড়ল। সাথে সাথে চামড়া কেটে কল করে লালচে রক্ত গড়িয়ে পড়তে লাগলো তার মুখ বেয়ে। ওজান এরপর পরম ভালোবাসায় বুকে টেনে নিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে মৌকে খানিকটা শান্ত করলো। এরপর ওজান মৌকে এক হাতে নিজের বুকের খাঁচে পেঁচিয়ে রাখলো, অন্য একটা হাতটা বাড়িয়ে দিয়ে মাটিতে লুটিয়ে থাকা রক্তাক্ত রোহানের দিকে। রোহান হাঁসফাঁস করে এক নজর ওজানের দিকে তাকালো। বাড়িও বিষণ্ণ একটা দীর্ঘশ্বাস ফেলে সে পরম বিশ্বাসের সাথে ওজানের সেই শক্ত হাতটা আঁকড়ে ধরে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। ঠিক সেই মুহূর্তে রুমের ভেতরে পরপর দুটি গুলির বিকট শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল। একটি গুলি রোহানের মাথার একপাশে চিরে ভেসে গেল, আর দ্বিতীয় গুলিটা সজোরে এসে বিদ্ধ হলো তার বাম হাতের মাংসে। পাশে তাকাতেই দেখা গেল রক্তাক্ত মুখে পড়ে থাকা মেয়র সাহেব নিচে কড়াকড়ি দিতেই কোমর থেকে রিভলভারটা বের করে গুলি চালিয়েছেন দুটো। ওজান এক লম্হায় মৌকে নিজের শরীরের পেছনে আড়াল করে দিল এবং দ্রুত মেয়র সাহেবের দিকে এগোতে চাইল। কিন্তু ওজার আগেই রোহানি যেন এক কালবৈশাখী ঝড়ে গতিতে মেঝেতে পড়ে থাকা সেই ধারালো রামদাখানা কুড়িয়ে নিয়ে ধেয়ে গেল। হাতের গলিতে তীব্র যন্ত্রণা হওয়া সত্ত্বেও সেদিকে রোহানের বিন্দুমাত্র নজর নেই। তার পুরো মনোযোগ এখন ওই পাশের মেয়র সাহেবের দিকে। বরং হিংস্রতায় সে রামদা উঁচিয়ে এক লাফে গিয়ে মেয়র সাহেবের বুকের উপরে চেপে বসল। ওজান রোহানের এই মারাত্মক হিংস্রতার রূপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, রোহান খবরদার, কিছু করবি না তুই। আইন ওকে উপযুক্ত শাস্তি দিবে, ছেড়ে দে ওকে। রোহান ধীরে ধীরে গাড় বাঁকিয়ে ওজানের দিকে তাকালো। তার রক্তাক্ত ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাক্ত পৈশাচিক ও তাচ্ছিলের হাসি। সে হাসতে হাসতে বলল, ভাই, এই দেশে আইন কখনো এই রক্তচর্ষা শয়তানদের আসল শাস্তি দিতে পারবে না। তাছাড়া ওকে তো আমি কোনো অবস্থাতেই জ্যান্ত বেঁচে থাকতে দেবই না। আমার ফুলের দিকে বিষাক্ত নজর দিয়েছে ওই শৌরের বাচ্চা, আর আমি ওকে ছেড়ে দেবো, তাও আবার পরম সুখে বেঁচে থাকার জন্য? আবার আমাকেও পেছন থেকে গুলি চালিয়ে মারতে চাই? সো সুইট। রোহান রামদা হাতে নিয়ে কাঁপা কাঁপা পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। রুমের পুলিশ সদস্য আর সবাই ভাবলো রোহান হয়তো অনুশোচনায় সরে আসবে। সে সত্যি সত্যি দুই পা পিছিয়ে খানিকটা সরে এলো, কিন্তু হুট করেই সমগ্র রূপ কাঁপিয়ে দিয়ে বজ্র কণ্ঠে গর্জে উঠল সে, রোহান তালুকদার মরতে নয়, মারতে ভালোবাসে। তার এই রক্ত ভীষণ পছন্দ। আই লাভ ব্লাড। কথাটা শেষ হতে না হতেই রোহান নিজের সমস্ত শক্তি দিয়ে রামদার ধারালো ফালাটা সজোরে বসিয়ে দিল মেয়র সাহেবের বুকের ঠিক মাঝখানে। একবার, দুবার, তিনবার পরপর কয়েকটা কোপ বসানোর পর উন্মাদের মতো কোপে লোকটার গলা থেকে মাথাটা কেটে ফেলে এক লম্হায় তাজা রক্ত গরম রক্তে সিক্ত একাকার হয়ে গেল রোহানের পুরো মুখ আর জামা কাপড়। তার ঠোঁটে তখন এক অদ্ভুত তৃপ্তির পৈশাচিক হাসি। মনে হচ্ছে সে যেন পুরো বিশ্ব জয় করে ফেলেছে। সে গলাকাটা লাশটার দিকে ঝুঁকে এক উন্মাদের মতো অট্টহাসিতে ফেটে পড়ে বলল, কিরা জানোয়ারের বাচ্চা, মারবি না আমাকে? ওর মার আমাকে, ওঠ, আয়, এসে মার এখন। কিন্তু ওপর থেকে আর কোনো উত্তর এলো না। গলাকাটা মুরগির মতো কয়েকবার ছটপট করে চিরকালের জন্য নিস্তেজ হয়ে গেল নরপশু মেয়র সাহেবের দেহ। রোহানের এই রুদ্ধশ্বাস ও ভয়ানক রূপ দেখে পুলিশ অফিসারও আর এক পা এগিয়ে আসার সাহস পেল না। রোহান যে সাইকোপ্যাথের মতো মানসিক ভারসাম্য হারিয়ে সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছে তার রুমের পরিবেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। মৌ আতঙ্কে শিউরে উঠে ভয়ে এক কদম গুটিয়ে গেল। সে ওজানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তার নিজের মুখ ওজানের বুকের মাঝে লুকিয়ে ফেলল। এক কোণে দাঁড়িয়ে থাকা মিহিরও আতঙ্কে পুরো চুপসে রইল। ঠিক তখনই দরজায় দেড়গোড়াই তোলপাড় তুলে হুড়মুড় করে ঘরে প্রবেশ করলো তন্ময় এবং ইফাত। রুমের ভেতরে করুণ দৃশ্য দেখি ইফাত এক দৌড়ে গিয়ে এক কোণায় জমে থাকা মিহিরকে পরম ভালোবাসায় নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। এতক্ষণে যেন ইফাতের তপ্ত অশান্ত বুকটা একটুখানি শান্ত ও শীতল হলো। সে ধরধর করে কাপা হাতে পরম যত্নে মেহিরের ভরসা গাল দুটো আঁকড়ে ধরে পাকু কণ্ঠে আওড়ালো, ফুলকন্যা, ঠিক আছে তুমি? খুব কষ্ট হচ্ছে তোমার? ওরা কি তোমার সাথে কোনো বাজে আচরণ করেছে? বল না লক্ষ্মীজি, ওভাবে বোবার মতো চুপ করে আছো কেন? মেহির কম্পিত আঙ্গুল দিয়ে রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকা ভাই রোহানের দিকে ইশারা করলো। ইফাত চোখ তুলে রোহানের দিকে তাকাতেই নিজের শরীর ভেতরেও একটা ঝাঁকুনি খেলো। রোহানের পুরো শরীর রক্তে লুলুপুখ করে আছে। মাথার একপাশ থেকে রক্ত গড়িয়ে বের হচ্ছে। রোহান এক হাতে রক্তাক্ত রামদা এবং অন্য হাতে কপালে রিভলভারটা জ্বলিয়ে ধীরে ধীরে ও সংলগ্ন পায়ে এগোতে এগোতে ওজানের দিকে। কিন্তু তার বিষাদময় দৃষ্টি গিয়ে স্থির হলো ওজানের বুকে লুকিয়ে থাকা মৌয়ের দিকে। সে করুণ, অসহায় ও আর্তস্বরে ফুপিয়ে উঠে বলল, ফুল আমার, হবি তুই, ট্রাস্ট মি। তুই যদি একবার শুধু আমার হয়ে যাস, আমি এই মুহূর্তে থেকে একদম ভালো হয়ে যাব, প্রমিস করছি। সোজা পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করব। তুই শুধু একবার হ্যাঁ বল না ফুল। মৌ ওজানের বুকের ভেতরে একদম এক ঝটকায় মাথা তুলে তাকে পরপর দুটো থাপ্পড় বসিয়ে চরম ঘৃণায় বিকৃত মুখ নিয়ে চিৎকার করে উঠল, তোমার একটুও লজ্জা করছে না এখনও এমন নোংরা মুখে কথা আনতে? সত্য একটা বারও লজ্জা করে না তোমার? এত নোংরা আর নিকৃষ্ট কেন তুমি? এই মাথার খুলিতে একদম সোজাভাবে ঢুকিয়ে নাও। আমি কেবলই আমার এই প্রফেসর সাহেব ওজান চৌধুরী ছিলাম, আছি আর চিরকাল তারই থাকবো।
তাছাড়া তুমি আর যাই হও না কেন, আমার কাছে একটা খনি ছাড়া কিচ্ছু নয়, বুঝতে পেরেছো? আচমকা রোহান ওজানের কপাল বরাবর রিভলভারটা তাক করে। রিভলভারটা দেখা মাত্রই ওজান বিন্দুমাত্র বিচলিত না হয়ে একদম স্থির নিষ্প্রিয় দৃষ্টিতে রোহানের দিকে তাকিয়ে রইল। ওজান নিজেই খুব ভালো করে জানে দুনিয়ায় যত কিছুই ঘটে যাক না কেন, রোহানের অন্তত এই হাত দিয়ে তাকে আঘাত করার মতো সাহস কখনোই হবে না। তবুও ছেলেটা নিজের অস্তিত্ব হারিয়ে এমন উন্মাদনা করেছে, হয়তো তীব্র অন্ধকার ভালোবাসার বিফল দহনে তার অনুশোচনার আগুনে পুরেই সে আজ এমন এক আত্মঘাতী রূপ নিতে বাধ্য হয়েছে। উজান একদম স্বাভাবিক গলায় শান্তভাবে আওড়ালো, মারবি আমাকে? নে মেরে ফেল। তোর কলিজায় যদি সাহস থাকে তবে এখনই আমাকে শুট করে মেরে ফেল। তুই চিরকালের জন্য নিজে করে নে। উজানের সেই চিবুকের মতো বরফ শীতল কথাটা কানে আঁচড়ে পড়ার সঙ্গে সঙ্গে রোহানের শীতল হাত দুটো থেকে ভারী রামদা আর রিভলভারটা বিকট শব্দ মেঝেতে খসে পড়ল। রোহান কেবল একজোড়া দিশাহারা অসহায় চোখে উজানের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই শরীরের ভেতরে জমানো ক্ষতের পৈশাচিক যন্ত্রণায় আর এক মুহূর্ত খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না সে। ধপাস করে দোলামলিন রক্ত ভেজা মেঝেতেই ধসে পড়ল। তার মাথার রক্তনালীগুলো যেন ব্যথায় ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বাইরে এই অসহায় পতন দেখে মেহের কান্নায় ভেঙে পড়ে দৌড়ে এগিয়ে আসতে চাইল, কিন্তু রোহান নিজের রক্তমাখা হাত উঁচিয়ে তাকে মাঝপথেই থামিয়ে দিল। নিজের সমস্ত যন্ত্রণায় বিষ আজ একাই নিঃশব্দে পান করে নেওয়ার এক শেষ আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু পারল না। সহ্যসীমার বাঁধ ভেঙে আচমকা তার দুই কঠিন চোখের কোণে বেয়ে অঝর ধারায় গরম জল গড়িয়ে পড়তে শুরু করলো। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে রোহান হাঁটু গেড়ে হিচড়ে এগিয়ে গিয়ে মৌয়ের পাতুটা শক্ত করে আঁকড়ে ধরে কেঁদে উঠল। হঠাৎ এমন একটা অবিশ্বাস্য অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে থমকে স্তব্ধ হয়ে গেল মৌ। নিজের অজান্তেই পেছনে ফিরে খানিকটা দূরে সরে যেতেই চাইল, কিন্তু সে রোহান ছেড়ে দিল না। সে বাকুলতায় আবারও এগিয়ে গিয়ে মৌয়ের দুটো পা আকুলতায় আঁকড়ে ধরল। ফুল প্লিজ, তুই চলে আয় না আমার এই ধ্বংস হয়ে যাওয়া অন্ধকার লাইফে। তোকে ছাড়া যে আমি আর কিছুই ভাবতে পারছি না। প্লিজ চলে আয় না ফুল, আমি কথা দিচ্ছি এই জঘন্য পাপের জগৎ সব কিছু আজ থেকে এখানেই ছেড়ে দেব। তুই শুধু যা বলবি, যেমন করে বলবি ঠিক তেমন করেই চলবে। তোর একটা কথারও কোনো দিনও অবাধ্য হব না। তুই আমাকে দয়া করে বাঁচা ফুল, তোকে না পেলে আমি সত্যি সত্যি মরে যাব। তোদের দুজনকে চোখের সামনে এভাবে একসাথে দেখার ন্যূনতম ধৈর্য বা সহ্য শক্তি যে আমার আর অবশিষ্ট নেই। এই অনাথ এতিম ছেলেটাকে তোর ভালোবাসার একটুখানি করুণ ভিক্ষা দে না প্লিজ। রোহানের প্রতিটি অনুনয় বিনয় আর বুকপাটা আকুতি এক মুহূর্তের মধ্যে যেন সোজা মৌয়ের আত্মায় গিয়ে পিটল। তার পুরো বুকটা অজানা একটা শিহরণে কেঁপে উঠল। হাত পা যেন অবশ হয়ে এলো। মৌ চোখ তুলে এক নজর ওজানের দিকে তাকালো। ওজান নিজের স্থির দৃষ্টিতে পাথরের মতো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। নিজের প্রিয় বন্ধুর এই করুণ পরিণতি আর অনুশোচনা দেখা মাত্রই মুহূর্তেই তার নিজেরও মুখে কিছু বলার ভাষা হারিয়ে গিয়েছে। মৌ রোহানের আঁকড়ে ধরা হাত থেকে নিজের পা দুটো ছড়িয়ে নিল। তারপর ধীর পায়ে নিঃশব্দে রোহান ঠিক সামনে হাঁটু মুড়ে বসলো। পরম যত্নে রোহানের তাজা রক্তে মাখামাখি হাত দুটো ওই তুলতুলে হাতের মুঠোয় পুড়ে নিল। তারপর কম্পিত করুণ গলায় ফিসফিসিয়ে বলল, সরি রোহান ভাইয়া, আই এম রিয়েলি সো সরি। কসম খেয়ে বলছি তোমাকে আমি সত্যি এভাবে আঘাত দিতে চাইনি। এমনকি তুমি কষ্ট পাবে, তিল তিল করে শেষ হয়ে যাবে এমন কোনো নিষ্ঠুর কথা ভুলেও তোমায় বলতে চাইনি কখনো। কিন্তু আমি যে আমার এই প্রফেসর সাহেবকে ছাড়া জীবনে আর দ্বিতীয় কাউকে এক মুহূর্তের জন্য চিন্তা করতে পারি না। মৌ চোখের জল মুছে শান্ত সুরে আবার বলতে লাগলো, আচ্ছা তুমি কেন বুঝছো না বলো তো? এই বিশাল পৃথিবীর সব মানুষের সব ভালোবাসার শেষে পূর্ণতা পায় না। আমি তো তোমাকে অনেক আগে স্পষ্ট করে বলেছিলাম আমি কখনো কোনো জন্মেও তোমার হাত হতে পারবো না। তুমি বিবেক দিয়ে আমায় বলো যে ছোটবেলা থেকে যাকে নিজের রক্ত আর আপনে বড় ভাইয়ের মতো ভালোবেসে ডাকলাম, শ্রদ্ধা করলাম, শেষমেশ তাকে আমি স্বামী হিসেবে কিভাবে নিজের বুকে স্থান দেব কিভাবে? তাছাড়া আমি আমার প্রফেসর সাহেবকে অসম্ভব ভালোবাসি, তা তো তুমি খুব ভালো করেই জানো। তাকে ছাড়া যে এই তাসপিয়া মৌ চৌধুরী একদম নিঃস্বহীন। রোহান নিজের রক্তবেশা ঝাপসা চোখে মৌয়ের মায়াবী মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। অতঃপর করুণ স্বরে জীবনের শেষ প্রশ্ন ছুড়ে দিল, তাহলে তোকে ছাড়া আমি এই বিরাট পৃথিবীতে কিভাবে বাঁচবো? তুই বলে দে ফুল। ভাইয়া প্লিজ আর পাগলামি করো না। আচ্ছা তুমি বলো, একজনের ঘর ভেঙে কি আরেকজনের ঘর তৈরি করা চাই, এটা পাপ? রোহান রক্তমাখা ঠোঁটের কোণে বিষাদের হাসি ফুটিয়ে বিড়বিড় করলো, একজনের মন ভেঙে তছনছ করা আর পবিত্র মসজিদ ভেঙে দেওয়া তো একই কথা। ফুল, তাহলে আমার ভালোবাসার মনটা যে তুই ভেঙে গুঁড়ো করে দিলি, সেটা কি পাপ নয়? রোহান ভাইয়া প্লিজ অবুঝ বাচ্চাদের মতো আচরণ করো না। কেন বুঝতে পারছো না যে এসব কখনো সম্ভব নয়? আমি চাইলেও কোনো দিন তোমার হতে পারবো না, কোনো দিনও না। রোহান আবারও চরম বাকলতায় মৌয়ের তুলতুলে হাত দুটো আঁকড়ে ধরল। ও যেন একটু দূরে দাঁড়িয়ে পাথর হয়ে সেই দৃশ্য দেখতে লাগলো।
আজ তার বুকে এক ফোঁটা ঈর্ষা নেই, বরং চোখের সামনে বেস্ট ফ্রেন্ডের এমন বুকপাটা আর্তনাদ আর কান্না দেখে তার নিচের বুকটাই যেন তীরে বিদ্ধ হয়ে চুরমার হয়ে যাচ্ছে। রোহানের এই পৈশাচিক কষ্ট আর সহ্য হচ্ছে না। উজানের নিজের ভেতরে এক অসহ্য যন্ত্রণায় বুকে ফেটে যাচ্ছে তার। মৌ দিশারা হয়ে ধপাস করে সেখানেই মেঝেতে বসে পড়ল। আর কিভাবে এই বিকারগ্রস্ত মানুষকে বোঝাবে সে, আর কি বললে লোকটা তাকে পাওয়ার এই অন্ধলোভ ছেড়ে দেবে, তার জানা নেই। সে সম্পূর্ণ নিরুপায়। সে শত চেষ্টা করলেও নিজের প্রাণের চেয়েও প্রিয় স্বামীকে ছেড়ে এই পুরুষটির হাত ধরতে পারবে না। মৌ হঠাৎই চোখ তুলে একদম তীক্ষ্ণ ও শীতল দৃষ্টিতে রোহানের দিকে তাকে জিজ্ঞেস করলো, রোহন ভাইয়া, তুমি কি সত্যি মন থেকে চাও যে আমি সুখে থাকি? রোহান এক দৃষ্টিতে মৌয়ের চোখের দিকে তাকিয়ে পরম মমতায় বলল, চাই তো। আমি চাই তুই অনেক 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 সুখে থাকবি। পৃথিবীর সমস্ত আনন্দ যেন আমার ফুলের পায়ে এসে লুটিয়ে পড়ে। কোনো দুঃখ যেন ভুলেও তোর ছায়াও না মারতে পারি। রোহানের কথা ধরে মৌ সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তাহলে আমার জীবন থেকে চিরকালের জন্য চলে যাও, অনেক দূরে হারিয়ে যাও তুমি, অন্য কোনো নারীকে নিজের জীবনে আপন করে নাও। দরকার হলে আমি নিজ দায়িত্বে থেকে তোমার জন্য ভালো কোনো মেয়ে খুঁজে এনে দেব, তবুও প্লিজ আমার জীবন থেকে চলে যাও তুমি। রোহান বরফ শীতল চোখে চেয়ে রইল মেয়েটার এই মায়াবী মুখের দিকে। সে চিরকালের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে পারবে। আজও তার ব্যতিক্রম হলো না। এই কাজল লাগা চোখ দুটোর দিকে তাকিয়ে সে সারা জীবন পার করে দিতে পারবে। কিন্তু আফসোস, এই চোখ দুটোতে অধিকার ফলানোর ভাগ্য তার নেই। অনেক আগে সে নিয়তির কাছে সেই অধিকারে হারিয়ে নিঃস্ব হয়েছে। কিন্তু অবাধ্য মন তো মানতে চায় না। মন তো কেবল চাই জীবনের শেষ দিনটি পর্যন্ত এই মেয়েটার পাশেই বেঁচে থাকতে, তার হাত ধরে একসাথে বৃদ্ধ হতে। কিন্তু নিয়তি তাকে সেই সঙ্গ দিল না। সে পরম আবাসে মৃদুস্বরে মৌকে জিজ্ঞেস করল, ফুল, তুই কি পারবি কোনোদিন ওজানকে ছেড়ে অন্য কারো বউ হতে? রোহান ভাইয়া, প্লিজ থামো। আমি আমার প্রফেসর সাহেবকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাহলে তাকে ছেড়ে আমি অন্য কারো বউ কিভাবে হব বলো তো? তা তো আমার মৃত্যুর সমান। আমিও তো তোকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি ফুল। তাহলে তুই কেন বুঝলি না তোকে ছাড়া আমিও যে একদম শূন্য। তোকে ছাড়া অন্য কারোর নারীকে নিয়ে সংসার করার কথা তো এই রোহান তালুকদার কল্পনাতেও আনতে পারি না। মৌ একদম নিশ্চুপ হয়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। হঠাৎই রোহান ধীর পায়ে উঠে দাঁড়ালো। মৌয়ের নরম আঙুলগুলো শক্ত করে ধরে তাকেও নিজের মুখোমুখি দাঁড় করালো। মাঝে সামান্য দূরত্ব রেখে শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, ফুল, আমি যদি আজ সত্যি তোর এই সুন্দর দুনিয়া থেকে অনেক দূরে চলে যাই, তবে কি সত্যি খুব 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 খুশি হবি তুই? আমার এই ভালোবাসা নামক নরম যন্ত্রণা থেকে চিরদিনের জন্য মুক্তি চাই তোর। মৌ কোনো উত্তর দিল না। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ন্যূনতম শারীরিক বা মানসিক শক্তি তার অবশিষ্ট নেই। মানুষটাকে আর কষ্ট দিতে চায় না সে, আবার তাকে বোঝাতেও সে সম্পূর্ণ অক্ষম। ঠিক তখনই সবাইকে চমক করে দিয়ে রোহান এক ঝটকায় মেঝে থেকে রিভলভারটা কুড়িয়ে নিয়ে মৌয়ের কাপা হাতের মুঠোয় গুজে দিল। তারপর নিজে কপালটা রিভলভারের নলের সামনে ঠেকিয়ে স্থির কণ্ঠে আওড়ালো, মেরে ফেল ফুল, তুই নিজ হাতে আমাকে চিরকালের জন্য মৃত্যুর উপহারে দিয়ে তোর জীবন থেকে মুছে ফেল। পারবো না রে, আমি তোকে ছাড়া এই নরকে বাঁচতে। তাই আজ তোর পবিত্র হাতেই নিজের মৃত্যু চাই। ভালোবাসতে যখন পারবি না, তবে পরম শান্তিতে মৃত্যু দে আমায়। মৌ ভয়ে শিউরে উঠে এক ঝটকায় হাত ছাড়িয়ে দূরে সরে গেল। মৃত্যু চোখে সে রোহানের দিকে তাকিয়ে রইল। মৌয়ের এই আতঙ্কিত রূপ দেখে রোহান হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল। তার পুরো আচরণ যেন এক লম্হায় বদলে গেল। সে উন্মাদের মতো হাসতে হাসতে আচমকা রিভলভারটা নিয়ে গিয়ে উজানের হাতে গুজে দিল। নিজের কপালে অস্ত্রটা ঠেকিয়ে গর্জে উঠল, উজান, ছুট কর আমায়। আমি আর তোর ফুলের ভালোবাসার পথের কাটা। আমাকে এক গুলিতে সরিয়ে দেওয়া তোদের চোখের সামনে থেকে চিরকালের জন্য আমাকে মুক্তি দে ভাই। আর কখনো তোর বউকে নিজে করে চাইবো না, প্রমিস। উজান ঝট করে নিজের হাত সরিয়ে নিল। তার চওড়া বুক হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগলো। সে রাগে আর কষ্টে চিৎকার করে উঠল, পাগল হয়ে গিয়েছিস তুই রোহান? আর কিছু পাগল তাবল বলছিস? একটা সামান্য মেয়ের জন্য তুই নিজের জীবনটা এভাবে শেষ করে দিবি? হ্যাঁ, পাগল হয়ে গিয়েছি আমি। পাগল হয়েছে, উন্মাদ হয়ে গিয়েছি। আমি ভালোবাসার জন্য পাগল হয়ে গিয়েছি উজান। আমাকে শেষ করে দে, মৃত্যু দে আমায়। উজান এগিয়ে গিয়ে রোহানের দুই বাহু সজোরে ঝাঁকিয়ে রুদ্ধকণ্ঠে গর্জে উঠল, যা, তোকে দিলাম আমি তোর ফুলকে। আজ থেকে তোর ফুল শুধু তোর, আর কখনো লাগবে না আমার এই ফুল। নিয়ে যা তুই ওকে। আজই সারা জীবনের জন্য নিজের বউ বানিয়ে ঘরে তোল। কথা দিচ্ছি এই ওজান চৌধুরী আর কোনোদিন তোদের মাঝে বাধা হয়ে আসবে না, তোর থেকে ওকে কেড়ে নিতে আসবে না। তবুও প্লিজ আমি পাগলামি করিস না ভাই, তোকে যে আমি কোনো অবস্থাতেই হারতে চাই না। ওজানের এই বুকপাটা ত্যাগের কথা শুনে রোহান উন্মাদের মতো এক নজর মৌয়ের দিকে তাকালো। তারপর বিকট শব্দে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে হঠাৎ তার চোখ দুটো বয়ে অঝোর ধারে জল নেমে এলো। সে কান্নায় ভেঙে পড়ে পড়ল, আমি তো আমার ফুলকে কোনোদিন পাবো না ভাই। ফুল কোনোদিন ওই পাপিষ্ট রোহানের হবে না, কারণ সে যে তোকে ভালোবাসে। তোকে ছাড়া যে সে মরে যাবে। আমি কি করে তোর বুকের ভেতর থেকে আমার ফুলটাকে নিষ্ঠুরভাবে ছিঁড়ে নেব বল? তবে তোকে আজ
আমাকে মারতেই হবে ওজান। রোহান আবারও বাকলতায় ওজানকে জড়িয়ে ধরে তার হাতে রিভলভারটা চেপে ধরে আকুতি মিনতি করে বলে, শোটমি ওজান, তোদের একসাথে দেখার মতো কলিজা রোহান তালুকদারের নেই। এমনকি আজ বেস্ট ফ্রেন্ডকেও আঘাত করা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ মুক্তি দে এই নরক যন্ত্রণা থেকে। কিন্তু ওজান পাথরের মতো স্থির হয়ে রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল। বধূকে নিজের হাতে শেষ করার পরিকল্পনাও সে করতে পারে না। ওজান এক পা দুপা করে ধীরে ধীরে পেছনের দিকে সরে গেল। রোহান নিমেষেই বুঝে গেল ওজান কোনো দিনে তার গায়ে অস্ত্র তুলে ধরবে না, তাকে আঘাত করবে না। অতঃপর রোহানের ঠোঁটে কোণে ফুটে উঠল এক পরম তৃপ্তির শীতল হাসি। সে আর এক মুহূর্ত কালক্ষেপণ করে না। হঠাৎই গুলির শব্দে পুরো ঘর যেন কেঁপে উঠল। সবাই আতঙ্কিত চিৎকার দিয়ে উঠতেই দেখা গেল রোহান নিজের হাতে রিভলভারটি নিজের মাথার রোগে ঠেকিয়ে ট্রিগারে চাপ দিয়েছে। মুহূর্তের মধ্যে চারিদিকে রক্তে ভেসে গেল। অক্ষিগুলো উল্টে গেল। তুলামলিন মেঝেতে এককাল রক্তাক্ত মাংসপিণ্ডের মতো লুটে পড়ল রোহান তালুকদারের নিথন দেহ। রোহান ভাইয়া! ময়ের বুক চিরে চিৎকার দিয়ে বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে মেঝেতে লুটিয়ে থাকা রোহানের মাথাটা পরম আকুলতায় নিজের কোলে টেনে নিল। তার দুই চোখ বেয়ে তখন শ্রাবণীর ধারার মতো অজরে বৃষ্টি নেমে এসেছে। চোখের পানিতে রোহানের রক্তাক্ত গাল ভিজে একাকার হয়ে যাচ্ছে। মৌয়ের চোখ দিয়ে রক্তচক্ষু খুনির বদলে কেবল রোহান ভাইয়ার জন্য এই আকুল অশ্রু নামতে দেখে মৃত্যুপথ যাই। রোহানের ঠোঁটে কোণে এক পরম তৃপ্তির মুচকি হাসি খেলে গেল। ওজান, ইফাত, তন্ময় আর মেহের সহ সবাই উন্মাদের মতো দৌড়ে এগিয়ে এলো। রক্তের সাগরে ভেসে যাওয়া রোহানকে তারা চারিদিক থেকে ঘিরে ধরল। ভাইয়ের নিথর হয়ে আসা দেহের উপরে আষ্টে পড়ে ডুকরে কেঁদে উঠল মেহের। ভাইয়া, তুমি এটা কি করলে? মৌ, তুই আমার ভাইকে উঠতে বল না রে। ও ভাইয়া, চোখ মেলো, কথা বলো না আমাদের সাথে। কেন করলে এমনটা? মৌ কাঁপা কাঁপা হাতে রোহানের রক্তমাখা গাল দুটো আঁকড়ে ধরে অঝরে কেঁদে চলেছে। তার চোখের জল গড়িয়ে পড়ছে রোহানের কপালে। রোহান অপলক শান্ত ও স্নিগ্ধ দৃষ্টিতে মৌয়ের চোখের দিকে তাকিয়ে রইল। মৃত্যুর হিমশীতল পরশ আর তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তবুও তার ঠোঁটের সেই তৃপ্তির হাসি অমলিন। হঠাৎই তার বুকের শেষ নিঃশ্বাসটুকু এক তীব্র প্রতিধ্বনিত হয়ে ফিসফিসিয়ে বেরিয়ে এলো। তোকে ভালোবাসার অপরাধে নিজের রুহুকে মৃত্যুদণ্ড দিতে হবে জানলে কখনোই এই মন তোকে চাইতো না ভুল। রোহানের এই চিরবিদায়ের শেষ কথাটি শোনা মাত্রই মৌয়ের বুকের ভেতরেরটা যেন খাঁকা করে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে শিশুর মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। রোহান তার নিচে বরফ শীতল হয়ে আসা হাতটা অনেক কষ্টে একটু উঁচিয়ে মৌয়ের ফর্সা গালে রাখার চেষ্টা করলো। নিবু নিবু চোখে পরম মায়ায় বলে উঠল, কাঁদছিস কেন পাগলি? তুই তো একটু আগেই নিজের মুখে বললি না তোর জীবন থেকে অনেক দূরে চলে যেতে। তুই তো আজ চিরকালের জন্য মুক্তি দিলাম তোকে। তুই অনেক সুখে থাকবি, বুঝলি? অনেক খুশি থাক। এবার একদম কাঁদবি না আমার জন্য। রোহান তো তোদের দুজনের ভালোবাসার পথের কাঁটা ছিল, তাই পাপিষ্ঠ পুরুষ রোহান তালুকদার আজ নিজ হাতে তোকে সে কাঁটা থেকে চিরকালের জন্য মুক্তি দিয়ে গেল। আমি চাইনি এমনটা। প্রফেসর সাহেব, ভাইয়াকে হসপিটালে নিয়ে চলুন। ভাইয়া, তুমি কোথাও যাবে না, আমি যেতে দেবো না তোমায়।